শুভ জন্মদিন ডিডি বাংলা। শুভ জন্মদিনে অনেক অনেক অভিনন্দন আর শুভেচ্ছা জানাই। হই হই করে এগিয়ে যেতে হবে আরো অনেক দূর, কারণ তুমি তো আমাদের পথপ্রদর্শক। সত্যি কথা বলতে কি, ডিডি বাংলায় কাজ করার সুবাদে এত কিছু শিখেছি যে অন্য কোথাও যখন গিয়েছি কাজ করতে কোনো অসুবিধে হয়নি। আমি পোর্ট ব্লেয়ার দূরদর্শনে বেশ কিছুদিন ছিলাম হেড অফ প্রোগ্রাম হিসেবে। বলতে খুব গর্ববোধ হচ্ছে যে আমার টেনিওরে যে রেভিনিউ পোর্ট ব্লেয়ার দূরদর্শন আর্ন করেছিল সেটা সম্ভবত আজ পর্যন্ত হাইয়েস্ট। তার আগেও অত রেভিনিউ কেউ আর্ন করতে পারেনি, তারপরেও এখনো পর্যন্ত সম্ভবত কেউ আর্ন করতে পারেনি। আর একটা কথা তো বলতে ইচ্ছে করছে, আসলে এগুলো সবই শেখা আমার ডিডি বাংলার থেকে। ওখানে বেশ কিছু নতুন প্রোগ্রাম আমি শুরু করেছিলাম। চলতে চলতে বলে একটা গানের অনুষ্ঠান, ডিডি কিচেন, উইকলি রাউন্ড আপ, এরকম অনেক প্রোগ্রাম। আর তার সঙ্গে হচ্ছে নিউ ইয়ারের একটা প্রোগ্রাম করেছিলাম। সবাই ওরা বলেছিল যে এরকম প্রোগ্রাম নাকি আগে কখনো হয়নি। আমি জানি না আগে হয়েছে কিনা, এটা ওরাই বলেছে, তাই আমি সেটা বললাম আর কি। আরেকটা যেটা আমার খুব ইচ্ছে ছিল করবার, সেটা শেষ পর্যন্ত হয়েছিল, যে ডিডি পোর্ট ব্লেয়ারের ট্রান্সমিশনের সময় ছিল 2 ঘন্টা। সেটাকে আমি যখন আসি, মানে আমি যখন গেলাম পোর্ট ব্লেয়ারে তখন সেটা ছিল 2 ঘন্টা, কিন্তু আমি যখন ট্রান্সফার হয়ে আবার দিল্লি চলে এলাম তখন সেটার সময়সীমা বেড়ে হয়েছিল 3 ঘন্টা। সেটাও করতে পেরেছিলাম আর কি। যাই হোক, যেটুকুই পেরেছি সেটা সবটাই ডিডি বাংলার কাছে শেখা। স্মৃতিচারণ করতে গিয়ে প্রথমেই যে কথাটা মনে আসছে, যে সকলের ধারণা যে আমরা খুব খোলা মাঠে খেলেছি, কিন্তু ধারণাটা একেবারে ভুল। আমরা যখন শুরু করি তখন বিরাট একটা প্রতিদ্বন্দ্বিতার মধ্যে আমাদের সূত্রপাত করতে হয়েছে। কেননা তখন চলচ্চিত্র জগতে মহিরু সবাই কাজ করছেন, স্বয়ং সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, তপন সিনহা এবং মৃণাল সেনের মতো পরিচালক। নাটকের জগতে স্বয়ং শম্ভু মিত্র, উৎপল দত্ত, অজিতেশ বন্দ্যোপাধ্যায়। আর সংবাদপত্র বাংলা এবং ইংরেজি প্রতিটি সংবাদপত্র তখন খুবই চৌখসভাবে তাদের কাজ করছে। আর একই সঙ্গে আকাশবাণী তো তখন দুর্বল প্রভাব, তার মধ্যে খুব ভীরুপায় আমরা এগিয়ে এলাম আমাদের দূরদর্শনের সম্মান নিয়ে। এবং যেদিন শুরু হলো 9 আগস্ট, তার পরের দিনই ট্রান্সমিশন ওয়াশ আউট করে গেল, মানে কোনো অনুষ্ঠান নেই। খবরের কাগজে হইচই পড়ে গেল। দ্বিতীয় দিনেই পদ্মা অন্ধকার। তো আমাদের প্রথম যিনি ডিরেক্টর জেনারেল ছিলেন পিভি কৃষ্ণমূর্তি, তিনি দিল্লি থেকে ছুটে এলেন। তিনি বললেন, তোমরা একেবারে ঘাবড়াবে না, আমরা কালকে আবার ঠিক ডট সময় আরম্ভ করব। আমাকে বললেন, তুমি মেকআপ করে তৈরি হয়ে থাকো। যদি ঠিক সময়ের মধ্যে আমরা ট্রান্সমিটারের সঙ্গে কেন্দ্রের যোগাযোগ না করতে পারি, তাহলে আমাদের তখন মাত্র 2 ঘন্টার ট্রান্সমিশন। তুমি 2 ঘন্টা নাটক করে কথা বলে চালিয়ে নেবে। ঠিক সময় তো আরম্ভ হলো, কিন্তু আমাকে 2 ঘন্টা টানতে হলো না, তার কারণ লাইন থ্রু হয়ে গেছে। কিন্তু আমাকে ওরা বললেন, আমাদের ডিরেক্টর জেনারেল বললেন যে তুমি যেহেতু সকাল থেকে তৈরি হয়ে আছো, তুমি আজকে প্রথম অ্যানাউন্সমেন্টটা এখান থেকে করে দাও। তা আমি খুব আনন্দের সঙ্গে প্রথম অ্যানাউন্সমেন্টটা সেখান থেকে করে দিলাম। আরেকটা খুব মজার ঘটনা মনে পড়ছে, জানেন আপনারা হয়তো মনে পড়বে যে দর্শকের দরবারে বলে একটি অনুষ্ঠান একেবারে প্রথম দিন থেকে আমি করেছি। তখন প্রথম দিকে আমি একলাই চিঠিপত্রের উত্তর দিতাম দর্শকদের। টানা 10 বছর এই প্রোগ্রামটা আমি একলাই করেছি, কিন্তু এটাও আকস্মিকভাবে আমার উপর এসে পড়েছিল। আমি তখন প্রডিউসার হিসেবে কাজ করছি। তো সেদিন ঠিক হলো, হঠাৎ জানা গেল যে বুধবার একটা অনুষ্ঠান আছে, চিঠিপত্রের উত্তর। আমাদের প্রথম ডিরেক্টর মীরা মজুমদার, ফিল্মের
সৌমিত্র চট্টোপাধ্যায়কে যোগাযোগ করলেন। তিনি বললেন, আমি পারবো না, আমার একটা থিয়েটার আছে। তারপর তিনি বিকাশ রায়কে যোগাযোগ করলেন। তিনিও বললেন তিনি পারবেন না, তার শুটিং আছে। তারপরে নির্মল কুমার, তিনিও বললেন তিনি সেদিন পারছেন না, কিন্তু পরের সপ্তাহ থেকে সবাই পারবেন। তখন মীরাদি বললেন যে একটা সপ্তাহ তাহলে তুমি করে দাও। আমি বললাম আমি পারবো না, আমি তো কথা বলতে আসিনি পর্দায়, আমি তো পর্দার আড়াল থেকে অনুষ্ঠান নির্মাণ করতে এসেছি। সেদিন আমি তখন জন্মদিন আর মৃত্যুদিন বলে একটা অনুষ্ঠান এডিটিং করছি। আমি বললাম আমাকে ছেড়ে দিন। তোরা বললেন না তুমি একটা দিন করে দাও। তো আমি তো এডিট করছি, হঠাৎ দেখি এডিটিং রুমে আমাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর শিপ্রা রায় আর আমাদের ডিরেক্টর মীরা মজুমদার এসে হাজির। খুব বকাবকি করছেন, তুমি এখনও যাওনি, অনুষ্ঠানের তো সময় হয়ে গেছে। তো শর্মিষ্ঠা আমাকে বললো আপনি যান, প্রোগ্রামটা করুন, আমি এডিটিংটা দেখছি। আমি কোনো চিঠি পড়িনি, সম্পূর্ণ অপ্রস্তুত, অনুষ্ঠান করবার মতো পোশাক পরে আসিনি, মেকআপ নেই। আমি শুরু করলাম, কি বললাম কিচ্ছু জানি না। শেষ হলো, বেরিয়ে দেখছি স্টুডিওর বাইরে মীরাদি আর শিপ্রাদি দাঁড়িয়ে আছেন। তারা বললেন তুমি কি কাণ্ড করেছো, তুমি জানো? আমরা কেন, খুব গোলমাল হয়েছে? বলে হ্যাঁ খুব গোলমাল হয়েছে, সারাক্ষণ টেলিফোন এসেছে, যে ছেলেটা কে, এত সুন্দর বলছে, এত সুন্দর ভয়েস। আমরা তো ভাবলাম যে তোমাকে আজ ছাড়া হবে না, তোমাকে এখন কিছুদিন করতে হবে। আমরা না না বাবা, আমি এর মধ্যে আর নেই, একদিন গেছে ঠিক আছে, কিন্তু সত্যি আজ ছাড়া পাইনি। টানা 10 বছর আনন্দের সঙ্গে করে গিয়েছিলাম। এক সাংঘাতিক বন্যা হয়েছিল, আপনাদের মনে আছে হয়তো, 1958 সালে। তখন আমি দর্শকের দরবারে লাইভ করতাম। লাইভ দর্শকের দরবারে করতে গিয়ে বলছি যে আজ এখন খুব বৃষ্টি হচ্ছে, আপনারা নিশ্চয়ই খিচুড়ি আর বেগুন ভাজা খেতে খেতে আমার অনুষ্ঠান দেখছেন, করে একটু মজা করলাম। আমি তো জানি না তার পরের দিন সকালে উঠে কি খবর পাবো। তার পরের দিন সকালে উঠে জানলাম যে সারা রাত বৃষ্টি হয়েছে, নানা জায়গায় বাঁধ ভেঙে গেছে, সারা পশ্চিমবঙ্গ ভাসছে। এবং খবরের কাগজে প্রথম পৃষ্ঠায় খবর যে যখন এরকম দুর্গতি, তখন পঙ্কজবাবু টেলিভিশনের পর্দায় মজা করছেন, আমরা নাকি খিচুড়ি খাচ্ছি। এমন সর্বনাশ, আমি তো জানি না যে সারা রাতের মধ্যে এরকম ঘটনা ঘটবে। তারপরের দিন আমি মীরাদিকে গিয়ে বললাম, মীরাদি আমি তো খুব লজ্জায় পড়ে গেলাম। মীরাদি বললাম তাহলে কী করবে? আমি এখন কিছুদিন শুধু বন্যা নিয়ে প্রোগ্রাম করব বলে আমি বেরিয়ে পড়লাম ক্যামেরাম্যানদের নিয়ে। এক এক দিন এক এক দিকে, কোনো দিন বীরভূম, তো কোনো দিন মেদিনীপুর, এরমভাবে ছুটছি ক্যামেরাম্যানদের নিয়ে। কোথাও বুক জল, কোথাও কোমর জল, কোথাও মরা গরু আসছে, কোথাও বা জানলা বেয়ে ছাদে লোক দাঁড়িয়ে আছে, তারা আমাদের হাত দিয়ে ডাকছে। আমি গিয়ে জানলা বেয়ে উঠে পড়ছি ছাদে, আমাদের দিকে তারা কেঁদে ফেলছেন যে আপনারা ক্যামেরা নিয়ে এসছেন, আমরা ভাবলাম আপনারা খাবার নিয়ে এসছেন। আমরা জানেন 3 দিন কিছু খাইনি। আমার চোখেও জল, যে কী কাণ্ড, আমরা তাদের দুঃখের কারণ হলাম। 1975 সালের 9ই আগস্ট আনুষ্ঠানিকভাবে কলকাতা দূরদর্শনের শুভ উদ্বোধন হলো, এটা জানি আমরা। সেই অর্থে 50 বছর পূর্ণ হলো। কিন্তু আর একটি কাহিনী আছে, অর্থাৎ সম্ভবত 1974 শীতকালে, এই নভেম্বর ডিসেম্বর হবে, তখন কলকাতাবাসী দূরদর্শন চাক্ষুষ করেছিল খেলার মাধ্যমে। তৎকালীন মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী সিদ্ধার্থ চক্র রায়, তার উদ্যোগে কলকাতাবাসী ইন্ডিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজের খেলা দেখলো 5 দিন ধরে। এই প্রথম তাদের অভিজ্ঞতা হলো টেলিভিশন চাক্ষুষ দেখার। আমরা তখন ছিলাম, আমি ও শ্রীযুক্ত বিভাস বসু, আমরা ছিলাম ট্রেনিং নিতে দিল্লি দূরদর্শনে, এবং দিল্লি দূরদর্শনের সৌজন্যেই এই খেলা দেখা সম্ভব হলো। আবার 1975 গোড়ার দিকে, সম্ভবত ফেব্রুয়ারিতে, বিশ্ব
চ্যাম্পিয়নশিপের, টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের আসর বসলো নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। তখনও প্রায় মাসখানেক ধরে আমরা খেলা দেখলাম টেলিভিশনে। কলকাতা দূরদর্শনের অস্থায়ী অফিস চালু হয়েছিল আকাশবাণী কলকাতায়, দোতলায়। তখন শ্রীমতী শিপ্রা রায়, এখন বহুদিন হলো প্রয়াত, বিভাসদা এবং আমি, এই তিনজন মিলে আমরা ওখানে চালু করলাম অস্থায়ী অফিস। কী করতাম আমরা? ফিক্সড পয়েন্ট চার্ট, সেই চার্ট নিয়ে তারপরে দিল্লি দূরদর্শন থেকে নানা রকম নির্দেশ ছিল, আদেশ ছিল, সেই সব নিয়ে আমরা আলোচনা করতাম এবং প্রাথমিক কাজগুলো সারতাম। কারণ তখনও শ্রীমতী মীরা মজুমদার, কুমারী মীরা মজুমদার তখনও ব্যাঙ্গালোর থেকে এসে পৌঁছননি, বা পুনে থেকে ট্রেনিরা তখন এসে পৌঁছননি। খেলা অনুষ্ঠান করতাম, প্রচুর লাইভ টেলিকাস্ট হতো, যা অন্যান্য কেন্দ্রে হয় না। সেগুলো আমরা পরীক্ষামূলকভাবে চালু করতাম। যেমন বলুন, ভলিবল, টেনিস, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, বাস্কেটবল, কাবাডি ইত্যাদি। ক্রিকেট, হকি, টেনিস তো সবাই দেখে, সবাই সব কেন্দ্রই করে। আমরা একটু এগিয়ে ছিলাম এইসব ব্যাপারে, এবং সংখ্যার বিচারেও আমরা অনেকে এগিয়ে আছি। যে 81 কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা ভাগীরথী পক্ষে হয় বহরমপুরে, জঙ্গিপুর থেকে বহরমপুরে, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে। আমাদের চিঠি উত্তরে বিশ্ব সাঁতার সংস্থা বলেছে যে এটাই হচ্ছে নদীপক্ষে দীর্ঘতম, লংগেস্ট সুইমিং কম্পিটিশন, 81 কিলোমিটার। সুইমিং ম্যারাথন যাকে বলে, সংক্ষেপে সুইমাথন। এই সুইমাথন অনুষ্ঠানটি ডকুমেন্টারি আমরা ইটালি থেকে 12 পালেরমো স্পোর্টস ফিল্ম ফেস্টিভ্যালে ভারতের পক্ষ থেকে আমরা অ্যাওয়ার্ড পেয়েছিলাম। ভারতের কোনো কেন্দ্র স্পোর্টসে ডকুমেন্টারিতে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পায়নি তখন পর্যন্ত। যখন স্পোর্টস দেখতাম তখন কিছু স্টলওয়ার্স, তাদেরকে নিয়ে একটা বায়োগ্রাফিক্যাল ডকুমেন্টারি করতাম, নাম দিয়েছিলাম ক্লোজ আপ, মাফ করবেন, জুম ইন। অর্থাৎ টাইগার পাটাউরি, তাকে নিয়ে প্রোগ্রাম করছে। একটা ছোট্ট কথা বলি, নরেশ কুমারের বাড়িতে অনুষ্ঠান হচ্ছে। আশিস রায়, বিবিসির বিখ্যাত কমেন্টেটর, তিনি তখন ইন্টারভিউ করছেন, সঙ্গে শর্মিলা ঠাকুর আছেন। দেখা গেল অর্থাৎ তার কোল থেকে ছিটকে একটা ছোট ছেলে বেরিয়ে এলো। ক্যামেরা আমি জিজ্ঞেস করছি, কী করবো স্যার? আমি ইঙ্গিতে বললাম চলুক। সেই ছোট ছেলেটি আবার এদিকে ঘুরে আবার তার মার করে ফিরে এলো। এই ছোট ছেলেটি হচ্ছে সেফ আলী খান আজকের। যাই হোক, বলতে চাইছি যে এই জুমিনের মাধ্যমে আমরা সেই সময় পঙ্কজ রায়, চুনি গোস্বামী, পি.কে. ব্যানার্জি, তুলসীদাস বলরামান, দত্ত ফারকার, কেশব দাস, সেই রকম ক্লোজ আপও চালু করেছিলাম। ক্লোজ আপ অর্থে ফিল্ম স্টারদের নিয়ে প্রোগ্রাম। এটা যেমন স্পোর্টস স্টারদের নিয়ে হলো, ফিল্ম স্টারদের নিয়ে। ও বলতে ভুলে গেছি, জুমিন প্রোগ্রামে টাইগার, স্নোজ অফ দি টাইগার অফ দি স্নোজ যাকে বলে, তেনজিং নোরকে নিয়েও আমরা অনুষ্ঠান করেছিলাম। এভারেস্ট বিজয়ী নওয়াং গম্যকে নিয়েও আমরা অনুষ্ঠান করেছিলাম। যাকে জুমিনের কথা, ক্লোজ আপের কথা বলছি। আমরা প্রথমে সুপ্রিয়া চৌধুরী অলমোস্ট সারা রাত, কোথাও 2:30 মধ্যে হয়ে গেছিল শুটিং করতে করতে, অনুষ্ঠান রেকর্ডিং করতে করতে। বরুণ চন্দ্র, সীমাবদ্ধ খ্যাত, তিনি বোধহয় সুপ্রিয়া চৌধুরী ইন্টারভিউ নিয়েছিলেন। ঝড় রাত ছিল, কিন্তু অনুষ্ঠানটা খুব ভালো উতরে গিয়েছিল। সেরকম আরও অনেকে ছিলেন। পরবর্তীকালে ভানু বন্দ্যোপাধ্যায়, তাকে ইন্টারভিউ করলেন মঞ্জু দে, আবার মঞ্জুতে ইন্টারভিউ করলেন ভানু বন্দ্যোপাধ্যায়কে, দিলীপ রায়, সাবজি চ্যাটার্জি, সব মনে, হ্যাঁ, পূর্ণেন্দু পত্রী মাধবী মুখোপাধ্যায়কে, মাধবী দেবীকে অনুষ্ঠান করলেন। আবার মাধবী দেবীও তাকে জিজ্ঞাসাবাদ করলেন। এইভাবে নতুন ফরম্যাটে আমরা এই ক্লোজ আপ অনুষ্ঠান চালু করেছিলাম। যখন আমি সেনা থেকে সেনাপতি হলাম, অর্থাৎ কলকাতা দূরদর্শনের অধিকর্তা পদে বসলাম 2000 সাল, শুনলাম, বসতে না বসতেই শুনলাম যে তদানীন্তন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি প্রয়াত প্রিয়রঞ্জন দাসমুন্সির উদ্যোগে
মিলেনিয়াম ট্রফি হচ্ছে, এটা আন্তর্জাতিক কম্পিটিশন। আমি মহা মুশকিলে পড়লাম এই কারণে, সবে তো রিকভার করেছি। আমার স্পোর্টস প্রডিউসার মিলন নস্কর তখন কেরালাতে কোজিকোড়ে ডাইরেক্টরের ইনস্ট্রাকশন অনুযায়ী একটা অনুষ্ঠান করছে। আমার কোনো স্পোর্টস প্রডিউসার নেই। আমি তখন ঠিক করলাম যে না, আমি লাইভ টেলিকাস্ট করবো। আমি বেলা 12টা নাগাদ পর্যন্ত আমি কেন্দ্রে কাজকর্ম করে মাঠের জন্য রওনা হতাম। 2টো করে ম্যাচ হতো, কিন্তু আমার কোনো অসুবিধা হয়নি। 2টো করে ম্যাচ। যেটা বলবার কথা হচ্ছে যে এই প্রথম দূরদর্শন ইতিহাসে 12টা ক্যামেরা আমরা চালু করেছিলাম, এই প্রথম, এবং 4টে স্লো মোশন, এবং এটা উচ্চ প্রশংসিত হয়েছিল এই খেলার কাভারেজ। একদিন খবর পেলাম, লাইভে কাজ করছি, প্যানেলে বসে কাজ করছি, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন থেকে খবর এলো যে এত সুন্দর কাভারেজ, এত ভালো কাভারেজ, ইন্টারন্যাশনাল মানের কাভারেজ, এই জন্য দূরদর্শনকে স্পেশাল ট্রফি দেওয়া হবে। কে নেবেন? আমি তো মুশকিল পড়লাম। সঙ্গে সঙ্গে দিন রেফার করলাম, ফোন করলাম আমার বসকে, ডেপুটি ডাইরেক্টর জেনারেল স্পোর্টস। তিনি বলে, তুমিই নেবে? আমার কে নেবে? শুনে খুব ভালো লাগলো যে যখন উইনার, রানার্স, বেস্ট প্লেয়ার ইত্যাদি ইত্যাদি সব ট্রফি বিতরণ হলো মঞ্চে, যুবভারতী ক্রীড়াঙ্গনে, যখন কলকাতা দূরদর্শনকে স্পেশাল ট্রফি দেওয়া হলো এবং আমি সেটা গ্রহণ করলাম। আমার বলবার কথা হচ্ছে এই যে আমার মনে হয় না আর কোনো কেন্দ্রের ডিরেক্টর প্যানেলে বসে এতদিন ধরে ডেলি 2টো করে ম্যাচ লাইভ টেলিকাস্ট এইভাবে করলো, উচ্চাঙ্গের কাভারেজ যাকে বলে, এটা কোনো সম্ভব হয়েছে কিনা আজ পর্যন্ত আমি জানি না। এরপরেই আমার মাথায় একটা আইডিয়া এলো যে পুজোর সময় একটা অত্যন্ত ভালো কিছু করতে হবে, এমন কিছু যা আগে কেউ কখনো করেনি, কোনো টেলিভিশন চ্যানেল করেনি। আমরা ঠিক করলাম যে বেলুড়মঠ থেকে এই পুজো আমরা লাইভ টেলিকাস্ট করবো। 2000 সাল থেকে সেই যে চালু হয়েছে বেলুড়মঠ থেকে দুর্গাপূজা, স্বামীজি প্রবর্তিত দুর্গাপূজা লাইভ টেলিকাস্ট, সেটা এখনও চলছে। মনে হয় আরও অনেক অনেক বছর চলবে, যেমন চলছে আকাশবাণীতে মহালয়া অনুষ্ঠান। আমি খুব বিশ্বাস করি যে এইসব কীর্তি কাহিনী যা আমি বললাম টুকরো টুকরো, এগুলো কিন্তু আমার নিজের ইচ্ছা হয়নি, যা হয়েছে ঈশ্বরের ইচ্ছায় হয়েছে, এবং আমাদের সহকর্মীদের সকলের প্রচেষ্টায়, কি কারিগরি বিভাগ, কি অনুষ্ঠান বিভাগ, প্রত্যেকের সক্রিয় সহায়তায় এই অনুষ্ঠান হয়েছে, এখনো হচ্ছে। আমার জীবনের একটা খুব মনে রাখার মতো অভিজ্ঞতা হচ্ছে নববর্ষের বৈঠক। এই অনুষ্ঠানটি আমাদের যখন শুরু হলো, তোর মীরা মজুমদার আমাকে একদিন ডেকে বললেন যে সামনে তো পুজো, তো কী অনুষ্ঠান করবে ভাবছো? এমন আমি ভাবছি কোনো অনুষ্ঠানই করবো না। তো সে কি? তার কারণ হচ্ছে পুজো তো রেডিওতে খুব পপুলার, মহালয়ার অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটা রেডিওরই থাক। আমি মহালয়ার দিন সন্ধেবেলা যারা মহালয়ার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, যাদের কণ্ঠ সবাই শোনেন, তাদেরকে সবাইকে টেলিভিশনের পর্দায় ডেকে এনে তাদের ছবি দেখাবো, তাদের স্মৃতিচারণ শোনাবো। আর শর্মিষ্ঠা একটা প্রোগ্রাম করবে, সেটা হচ্ছে শরৎ প্রকৃতি নিয়ে, শারদ মালিকা এই বলে। তো মীরাদি বললেন, তুমি কি করতে চাও? আমরা একটা নতুন ট্র্যাডিশন তৈরি করব, ধর্ম নিরপেক্ষ ট্র্যাডিশন, সেটা হচ্ছে বাংলা নববর্ষ। নববর্ষের দিন আমি প্রত্যেক বছর সকালবেলা একটা অনুষ্ঠান করতে চাই, তার নাম দেব নববর্ষের বৈঠক। সেই অনুষ্ঠানের মধ্যে দিয়ে মানুষের মধ্যে বাঙালির যে আসল সত্তা, সেটাকে ধরিয়ে দিতে চাই। গুরুসদয় দত্ত তার ব্রতচারী গানে যেটা বলতে চেয়েছিলেন, বিশ্বমানব অভিযাপি বৈশ্যমানব অভিযোদি, তবে শাশ্বত বাঙালি হ। বিশ্বমানব অভিযোদি, তবে শাশ্বত বাঙালি হ। এই ধারণাটা আমার
অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমি বাঙালির মনে সঞ্চারিত করে দিতে চাই। এবং সেই অনুষ্ঠানে দুই বাংলা থেকে কত শিল্পী যে এসছেন, এমন কোনো শিল্পীর নাম আমি বলতে পারবো না যে তারা আসেননি। কারণ প্রথম দিকে আমরা সন্ধ্যেবেলাতেই নববর্ষের বৈঠক অনুষ্ঠানটা করতাম, কিন্তু পরে আমাদের নির্মল শিকদার মশাই বললেন যে তোমরা সকালবেলায় করলে মনে হয় আরও বেশি মানুষের মনে ভালো প্রতিক্রিয়া হবে। তারই প্রস্তাব মতো আমরা সকালবেলায় অনুষ্ঠানটা করতে শুরু করি। এই অনুষ্ঠান নানান ফরম্যাটে আমরা করেছি, যেমন চলন্ত রেলগাড়িতে অথবা মেট্রো রেলে করেছি, নৌকো ভাসিয়ে গঙ্গা নদীতে করেছি, আবার সায়েন্স সিটিতে করেছি। বাংলাদেশে যেটা রমনায় বৃক্ষমূলে সঞ্জিতা খাতুন যে অনুষ্ঠানটি করতেন, ও বাংলাদেশে নববর্ষে যে শোভাযাত্রা বের হয় তারও কাভারেজ আমরা এনে সংযোজন করতাম সেই অনুষ্ঠানের সঙ্গে। আমি তো বেসিক্যালি রেডিওর লোক, ছোটোবেলা থেকেই রেডিওর সঙ্গে যুক্ত, এবং মানে খুবই অল্প বয়স থেকে আমি রেডিওতে নানা কাজে যুক্ত ছিলাম। টিভি তখনও আমরা শুনতাম টিভির কথা, কিন্তু টিভি সম্বন্ধে কোনো আইডিয়া ছিল না। খালি জানতাম দিল্লিতে গিয়ে আমি দু একবার দেখেছি, এক দুটো জায়গায় একটা আমি টিভি দেখেছি। সেই সাদা কালো টিভি দেখে একটা রোমাঞ্চ হচ্ছিল যে বাড়িতে বসে বসে এরকম ছবির সঙ্গে শুধু কণ্ঠ নয়, শব্দ নয়, তার সঙ্গে ছবি এসে দাঁড়াবে এবং ছবি আর শব্দ মিলিয়ে দুজনে বিবাহিত হয়ে একটা তৃতীয় ভুবন তৈরি করবে। সেই জন্য আমরা অপেক্ষা করতাম। রেডিওর লোকেরা অনেকেই নার্ভাস হয়ে গিয়েছিল যে এবার শুধু শোনা তারা শুনবে কিনা, এবার তারা দেখতেও চায়। তো এই দেখা শোনার মিলনের মধ্যে দিয়ে টিভি একদম হই হই করে চলে এলো, এবং তখন যারা যারা কাজ করেছিল তারা সবাই আমার বন্ধু। আমি তখন রেডিওতে টিভিতে এসে অনুষ্ঠান করতাম, কিন্তু টিভির সঙ্গে কাজের দিক থেকে জড়িত ছিলাম না, এবং শোনা দেখা মিলিয়ে যে কি রসায়ন তৈরি হতে পারে সেটা তখন ভালো করে বোঝবার চেষ্টা করেছিলাম, এবং সেটাই আমার কাছে এখনও খুব অহংকারের গর্বের হয়ে আছে। এবং টিভিতে গিয়ে আমি যে প্রথম দিকে আমি আবার নতুন করে যেন শিক্ষিত ছাত্রের মতো নতুন করে আমি কাজ করতে শুরু করলাম। আমি মনে করতে লাগলাম যে এইটাই আমার মাধ্যম, আমাকে এখানে ভালো করে কাজ করতে হবে। তারপর আমি অনেকগুলো নানা রকম অনুষ্ঠান করেছি, রবীন্দ্রনাথকে নিয়ে অনুষ্ঠান, আরও একটা নাটক করেছি সহযাত্রী বলে, সেটিও খুব জনপ্রিয় হয়েছিল। এবং তারপর আমি টিভিকে, আমি রেডিওতে যে ছিলাম সে কথাটাই ভুলে গিয়ে ওটা তো আমার ভেতরেই থেকে গেছে। এবার আমি নতুন করে শিক্ষা গ্রহণ করতে লাগলাম, ছাত্রের মতো টেলিভিশনে এলাম এবং টেলিভিশনকে ভালোবাসতে আরম্ভ করলাম। আরেকটি ইম্পর্টেন্ট প্রোগ্রাম পরীক্ষা স্পেশাল, অর্থাৎ যেসব ছেলেমেয়েরা ছাত্রছাত্রীরা গৃহশিক্ষক নিযুক্ত করতে পারে না, তাদের জন্য বিশেষ করে আমরা পরীক্ষার বেশ কয়েক মাস আগে থেকে সুযোগ্য শিক্ষক শিক্ষিকা নিয়ে আমরা লাইভ প্রোগ্রাম করতাম এবং ছেলেমেয়েদের প্রশ্নের উত্তর দিতাম তাদের মাধ্যমে। বহুকাল আগে যখন আমি প্রোগ্রাম এক্সিকিউটিভ ছিলাম, স্পোর্টস করতাম, তখন ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজ খেলা হচ্ছে, আমরা একটা গার্ডেন অফ ইডেন গ্রিটস ইউ এই আর গানটা আমি রচনা করেছিলাম, লিখেছিলাম, এবং সেটা সুরারোপ করে আমরা মন্তাজে ইউজ করেছিলাম। সেটিও নভেল প্রথমবার হলো। 75 থেকে 2025 বছর পূর্ণ হলো। অরুণ জেটলি মহাশয়ের সভাপতিত্বে আমরা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটা বিরাট উৎসব করেছিলাম, অনুষ্ঠান করেছিলাম। সেখানে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়কে আমরা সম্মাননা জানিয়েছিলাম, এবং সেখানে কলকাতা তো বটেই, বম্বে থেকেও সঙ্গীত শিল্পীরা এসেছিলেন। সেই অনুষ্ঠানে খুব জমকালো হয়েছিল। 2000 সালে যখন আমি কেন্দ্রে এলাম অধিকর্তা পদে, তখন দেখলাম যে আমাদের অনেক কিছু করার বাকি আছে। ইন হাউস প্রোগ্রামের জন্য আমি জোর দিলাম, এবং লাইভ টেলিকাস্ট, মানে বলতে পারি কি হতে চাই, আইন আদালত, হ্যালো ডাক্তারবাবু, কথায় কথায়, অনন্যা, যুক্তিতক্ক, এ তো লাইভ প্রোগ্রাম গেল 8টা থেকে 8:30টার মধ্যে। রূপকথা, এছাড়াও আমরা অনেক প্রোগ্রাম চালু করেছিলাম, যেমন ক্লাসিক্যাল মিউজিকের উপর আমরা যথেষ্ট জোর দিয়েছিলাম। সুরসভা,
লাইভ হতো। আমরা জোর দিয়েছিলাম অমৃত কথা, আজকে রান্না, হাস্যরস পরিবেশনের জন্য রঙ্গ ব্যঙ্গ, রঙ্গ তামাশা ইত্যাদি, রঙ্গরস। তারপরে আরও মনে আসছে এতদিন বলে ক্যামেরা চলছে, যুক্তিতর্ক তো এখন সকলেই সব চ্যানেলই যুক্তিতর্ক চলছে, কিন্তু এটা আমরাই প্রথম চালু করেছিলাম। আমার মনে পড়ে যখন সুন্দরবন ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা হচ্ছে, তদানীন্তন মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য স্টুডিওতে আছেন, লাইভ স্টুডিওতে, তখন ছোট্ট একটি ছেলে, নাম তো জানি না, মনে নেই, 10 বছর মতো বয়স হবে, সে তখন মুখ্যমন্ত্রীকে বলছেন, স্যার আমি কিন্তু সুন্দরবনের ছেলে, অমুক নামটা মনে নেই, আমি কিন্তু এখন পর্যন্ত কলকাতা দেখিনি, আমি স্যার কলকাতা দেখতে চাই, আমি এবং আমার বন্ধু বান্ধবরা, স্কুলের বন্ধুরা। তখন সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী উত্তর দিলেন, অবশ্যই তুমি আসবে, আমি সেই ব্যবস্থা করছি। এবং সে ব্যবস্থা করা হয়েছিল। তখন সেই ক্লিপিংস দিয়ে আরেকটি পরবর্তী যুক্তিতর্কতে আমরা সেগুলো দেখিয়েছিলাম। দেখুন, ছোট্ট একটি মাইনর ছেলে, শিশু 10 বছরের, আর মুখ্যমন্ত্রী, কিরকম যোগাযোগ হয়ে গেল। আমরা এই ধরনের অনুষ্ঠান করতাম, কিন্তু ব্যান্ড এসে গেল, আমরা নাম দিলাম অন্য গান। এই অনুষ্ঠানটা খুব জনপ্রিয় হয়েছিল। 8টা থেকে 8:30 এই যে ব্যান্ডের গানগুলো, টাইম ব্যান্ডের এই গানের অনুষ্ঠানের মন্তাজ, লিরিক্যাল মন্তাজ, এই প্রথম গানের সুরে সুর মিলিয়ে লিরিক্যাল মন্তাজ তৈরি হলো। এটা খুব চিত্তাকর্ষক হয়েছিল। লোকসংস্কৃতি নিয়ে আমার অসম্ভব একটা দুর্বলতা ছিল, সেই জন্যে লোকসংস্কৃতি নিয়ে অনেক অনুষ্ঠান আমি করেছি। যেমন উত্তর বাংলার নানা রকম ফরম্যাট, খোঁজাগর, মুখা নাচ, অথবা একই সঙ্গে মেচ, রাভা, রাজবংশীদের যে সমস্ত লোকসংস্কৃতির নজির, সেগুলো আমরাই প্রথম শিক্ষিত সমাজে নিয়ে আসি। আমি সুইডেনে গিয়ে অমর্ত্য সেনের সঙ্গে যে অভিজ্ঞতা পেয়েছিলাম, তার যে কাভারেজ এবং কষ্ট করে পাঠাতে হয়েছিল, সারা পৃথিবীর নানান এয়ারপোর্ট ঘুরে ঘুরে কাভারেজ এসে দিল্লিতে পৌঁছলো। দিল্লিতে চম্পা এবং শর্মিষ্ঠা অপেক্ষা করছে, আর আমি সুইডেন থেকে কাভারেজ পাঠাচ্ছি, এবং এক একটা এয়ারপোর্টে গিয়ে ট্রিপটা হারিয়ে যাচ্ছে, কোথাও গিয়ে তারা প্লেনে তুলতে ভুলে যাচ্ছেন, আর সারা রাত জেগে আমি উদ্বিগ্নভাবে টেলিফোনের পর টেলিফোন করে যাচ্ছি। এবং শান্তিনিকেতনের প্রথম ডিরেক্টর হিসেবে আমি কাজ করার অভিজ্ঞতা লাভ করি। সেই শান্তিনিকেতনে অনেক বিখ্যাত মানুষের সংস্পর্শে এসেছি। আমার আরেকটা খুব স্মরণীয় অভিজ্ঞতা হচ্ছে নোবেল সেরিমনিতে যাওয়া অমর্ত্য সেনের সঙ্গে। তখন আমাদের ডিরেক্টর ছিলেন নির্মল শিকদার, না আমি ভুল বললাম, অরুণ বিশ্বাস। তিনি আমাকে বললেন যে আপনি তো অমর্ত্য সেনকে চেনেন, তিনি এবার নোবেল পুরস্কার পেলেন, আপনি কি তাকে যোগাযোগ করতে পারেন? আমি তখন খোঁজ করতে লাগলাম। তারপর খুঁজতে খুঁজতে খবর পেলাম অমর্ত্য সেন নিউ ইয়র্কে আছেন। এইবার আমি নিউ ইয়র্ক শহরে যত টিভি স্টুডিও আছে তার নাম্বারগুলোতে ফোন করতে লাগলাম। করতে করতে একটা স্টুডিওতে বললো, হ্যাঁ অমর্ত্য সেন তাদের স্টুডিওতে আছেন। আমি বললাম, আমাকে এক্ষুনি লাইন দিন। আমার একটা মিথ্যে কথা, অর্থাৎ হোয়াইট লাই করতে হলো যে আমাকে একটা ডেথ নিউজ দিতে হবে। আমাকে এক্ষুনি অমর্ত্য সেনকে লাইন দিন। তার রেকর্ডিং বন্ধ করে আমাকে লাইন দিলেন। অমর্ত্যদা জিজ্ঞেস করলেন, পঙ্কজ তুমি কোথায় আছো? আর নিউ ইয়র্ক? আমার নাম অমর্ত্যদা, আমি কলিং ফ্রম ক্যালকাটা। কী হয়েছে? তখন আমি বললাম আশ্চর্য ঘটনা যে ঠিক সেদিনই অমর্ত্যদার বোনের স্বামী মারা গিয়েছিলেন। অমর্ত্যদাকে সেই খবরটা বললাম যে আপনার বোনের স্বামী মারা গেছে, সেই খবরটা আপনাকে দেওয়ার জন্যে ফোন করেছি। তারপরে জিজ্ঞেস করলাম, আপনি কখন খবর পেয়েছেন নোবেল পুরস্কার পাওয়ার? উনি তখন বুঝতে পারলেন যে আমি ওই জন্যই ফোন করেছি। তখন উনি বললেন যে সকালবেলা হঠাৎ টেলিফোন পেলাম
তারপর আমার সমস্ত ঘটনা বললেন। তারপরে আমি তখন আবার বললাম, অমর্ত্যদা এবার একটু আমরা ইংরেজিতে কথা বলবো। তখন অমর্ত্যদা বললেন, আর এ রেকর্ডিং? মাই গুডনেস। আমরা হ্যাঁ নিশ্চয়ই রেকর্ডিং করছি। তখন আমরা ওকে কন্টিনিউ। তখন আমি এবার ইংরেজিতে অমর্ত্যদাকে পুরো ব্যাপারটা জিজ্ঞেস করলাম এবং আমাদের ডিরেক্টরকে বললেন যে অনুষ্ঠান টেলিকাস্ট হচ্ছে সেটা এক্ষুনি বন্ধ করে এক্ষুনি আমি টেলিকাস্ট করতে চাই, কারণ পৃথিবীতে আমরাই প্রথম তাহলে অমর্ত্য সেনের ইন্টারভিউ টেলিকাস্ট করবো। অমর্ত্যদাকে আমি জিজ্ঞেস করেছিলাম, আপনার কি ইন্টারভিউ এর আগে কোথাও টেলিকাস্ট হয়েছে? উনি বললেন, না, দিস ইজ মাই ফার্স্ট রেকর্ডিং। তার মানে পৃথিবীতে সবার আগে অমর্ত্যদার ইন্টারভিউ নোবেল পুরস্কার পাওয়ার পরে আমরাই টেলিকাস্ট করেছি, সেটা প্রমাণিত হয়ে গেল। এটা আমার জীবনের একটা খুব স্মরণীয় ঘটনা বলে আমার মনে হয়। আপনারা আজকে প্রথম দিনের যারা দর্শক এখন এই অনুষ্ঠান দেখছেন এই জলি টেলিভিশনে, তাদেরকে আমি আমার ভালোবাসা জানাই এবং আশা করব আমরা যখন পৃথিবীতে থাকবো না তখনও আপনারা দূরদর্শনের অনুষ্ঠান দেখবেন এবং আনন্দ পাবেন। এবং শুধু আনন্দ নয়, একই সঙ্গে দূরদর্শনের যেটা লক্ষ্য, আপনাদের মানসিক শিক্ষা এবং মানসিক আনন্দ দুটোই আপনারা পাবেন। আবারও জানাই শুভ জন্মদিনের অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের পর্ব এখানেই শেষ করছি। দেখতে থাকুন সুনহেরা সফর উইথ জলি। নমস্কার।